মানে আমরা তো হাদিকে নিয়ে কখনো কল্পনাও করিনি, করেছি? আমরা হ্যাঁ, ধরে নিয়েছি এনসিপির সামনের সারির যারা আছে ২-১ জন তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে। কিন্তু আপনি কি ভেবেছেন যে হাদি এভাবে গুলিবিদ্ধ হতে পারেন? অতএব কে কখন কিভাবে কার দ্বারা আক্রান্ত হয় এটা কেউ বলতে পারে না। হাদির মৃত্যুর পর বলেছেন ৩-৪ দিন আগে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ২-৪ জন আম আ নিহত হতেই পারেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হতেই পারেন। যদি তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। কিন্তু দুদিন পরে এসে আবার সেই সিইসি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আবার কেউ ধারণা করেছিল যে ভারত তার জীবনের নিরাপত্তার জন্য হুমকি বা ভারতের গোয়েন্দা সংস্থা র। আমি বরাবরই আ এটি বিএনপির কোনো সিনিয়র নেতা আমার সঙ্গে শেয়ার করেছেন। আমি অপোজ করেছি যে এই মুহূর্তে ভারত তারেক রহমানের জন্য ঝুঁকি নয়। আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট আপনার চোখে পড়েছে কিনা? কোনটা বলুন তো? আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছেন যে তারেক ভারতের রহমান। সাথে জি, সমঝোতা। জি। আমিও শুনেছি আনন্দবাজার রিপোর্ট করার আগে আমিও আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে শুনেছি যে কোনো একটা সমঝোতা হয়েছে। আমি জীবনের ঝুঁকির কথা বলছি। হু, হু। আমি ওই বিষয়ে আসছি আপনি যেটা মিন করছেন। তো জীবনের ঝুঁকিতে জীবনের হুমকিতে ভারত নয়। ভারতের এই মুহূর্তে প্রয়োজন তারেক রহমানকে বরং বাঁচিয়ে রাখা। তার কারণ বাংলাদেশে যে উগ্রবাদী গোষ্ঠীর উত্থানের চেষ্টা হচ্ছে বা খানিকটা হয়েছে সেটিতে ভারত সাপোর্ট করবে না। যেহেতু আওয়ামী লীগ নেই তাহলে বিকল্প কি? তারেক রহমান বা বিএনপি তাকেই তো বেছে নিতে হবে। সো ভারত এই মুহূর্তে কোনো অবস্থাতেই চাইবে না যে তারেক রহমানের কিছু হোক এবং তার নিরাপত্তার বিষয়টি আমি যতদূর জানি ভারত এনশিওর করেছে। তারেক রহমান সেটিই চাচ্ছিলেন। ভারত এবং আমেরিকা যেন তার নিরাপত্তার বিষয়টি এনশিওর করে। তার কারণ তিনি ডক্টর ইউনূসের উপরে ভরসা করতে পারছিলেন না। বাই দ্য বাই শুনলাম যে ভারতের জায়গা থেকে এনশিওর হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেই সমঝোতার কথা বলছেন, আনন্দবাজার দাবি করেছে। আবারও বিভিন্ন কর্নার থেকে শুনছি। জানি না এগুলো সত্য মিথ্যা কতখানি। তবে কিছু একটা তো হচ্ছেই। আনন্দবাজার যে নিউজগুলো দেয় তার নিশ্চয়ই কোনো সত্যতা থাকতে পারে। সেটি 70% হোক, 80%, 100% আমি তার সঙ্গে একমত। যেহেতু আনন্দবাজার তারেক রহমান সম্পর্কে এই মন্তব্যটা করেছে বা নিউজটা করেছে যে ভারতের সাথে একটা সমঝোতা হয়েছে বা তারেক রহমান ভারতের নতুন বন্ধু ইত্যাদিতে। আমরা এক্সাক্ট জানি না। ডেফিনিট করে জানি না যে আসলে কি হয়েছে বা আসলে আদৌ কিছু হয়েছে কিনা। হতে পারে অস্বাভাবিক কিছু নয়। তিনি যদি এটি বিশ্বাস করেন তাহলে তাকে বিশ্বাস করতে হবে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছে। সেটি নিয়ে কোনো কথা বলেছেন মারুফ সাহেবরা? যদি বলছি আমি, যদি পরেশ বড়ুয়ারা বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকে আবারও এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এইখান থেকে ছড়িয়ে থাকে নতুন করে, তাহলে নিশ্চয়ই ভারতও বসে থাকবে না। তাহলে সেই ঝুঁকি কেন আমরা নিব? তার বিরুদ্ধে কেন কথা বলছে না? আনন্দবাজার তো বলছে যে জামায়াতের নেতা গুলাম আজম, সাবেক নেতা গুলাম আজম, তার ছেলে আব্দুল্লাহ আল আমান আজমি আজমি। সাহেব, তিনি আইএসআই এর সঙ্গে গোপন অপতৎপরতার মাধ্যমে ভারতে অ্যাটাক করার জন্য এখানে জঙ্গি তৎপরতা চালাচ্ছেন। এই কথাগুলো কেন উল্লেখ করছেন না? শুধু তারেক রহমান সম্পর্কে আনন্দবাজার যে রিপোর্ট প্রকাশ করলো, সেটি নিয়ে তিনি বলছেন যে, "এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে ভারতের দাবিদারি বা ভারতের পরামর্শ বা ভারতের অনুগত হয়ে থাকতে হবে।" আমরা কোনোটাই চাই না। আমি আবারও বলি, না পাকিস্তানের ইন্ধন, পাকিস্তানের উস্কানি, না ভারতের আধিপত্য। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন যে হবে স্বাধীনতার পর নতুন একটি ইতিহাস রচিত হয়ে যাচ্ছে কিনা, হতে যাচ্ছে কিনা আওয়ামী লীগ ছাড়া এই নিঃসন্দেহে। নির্বাচন? দেখুন আমি বারবার বলি, এখন তো এগুলো কথা বললে, এসব কথা বললে তো দোসর-মোসর বানায় দেয়, হত্যার হুমকি দেয়া হয়, মবের হুমকি দেয়া হয়। আমরা যখন ২০২৪ কিংবা ২০১৪ তে বলেছি ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, বিএনপিকে নিয়েই করতে হবে, জামাত বা আরও যেসব দল আছে তাদেরকে নিয়েই করতে হবে, তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ? তো শুনেও নাই আপনাদের কথা। হ্যাঁ? আপনাদের কথা শুনেও তো নাই। না, শুনে তো বরঞ্চ বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের পেশাগত জীবনে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাদেরকে। অনেক ধরনের। যেমন এই সরকারের আমলে আবার সত্য কথা বলতে গিয়ে আমাকে কারাগারে যেতে হলো। যেমন সত্য কথা বলতে গিয়ে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে যেতে হলো। যেমন সত্য কথা বলতে গিয়ে নাজনীন মুন্নি গ্লোবাল টেলিভিশনের আমার ভালো করেছেন এই কথাটা বলে মানে প্রশ্নটা করে। দেখুন নাজনীন মুন্নিকে গ্লোবাল টেলিভিশনের সে হেড অব নিউজ তিনি আওয়ামী লীগের দোসর এই ট্যাগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা গিয়ে গত ২১ তারিখে থ্রেট করে আসছে তাকে অপসারণ না করলে ডেইলি স্টার প্রথম আলোর মতন জ্বালিয়ে দেওয়া হবে।
গ্লোবাল 21 তারিখ টেলিভিশন। মানে 21? এই 21 জানাল, আপনিও তো এই টেলিভিশনে একটা দায়িত্বশীল পদে আছেন, হ্যাঁ? অনেকগুলো কাজ আপনাকে একসাথে করতে হচ্ছে। আপনার একটা আইডিওলজি থাকতেই পারে। আপনার কথাবার্তাতেও, আমার কথাবার্তাতেও হয়তো খানিকটা প্রকাশ পেতে পারে। কিন্তু আপনার মতের সাথে আমার মত না মিললে আপনাকে মেরে ফেলা হবে, মবের হুমকি দেওয়া হবে, আপনার চাকরি খেয়ে ফেলবো, আপনার চাকরি না গেলে এই চ্যানেল এস জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এটা কোন মানে অসভ্যতার যুগে আছি আমরা? ডক্টর ইউনূস কথা যে বললেন যে আমরা সভ্যতার যুগে প্রবেশ করেছি ঐতিহাসিক নির্বাচনে, কিসের ইতিহাস নির্মাণ করছেন তিনি? এবং আমাদেরকে এই ধারাবাহিকতায় আজকে নাজনীন মুন্নী, কালকে আমি, পরশু আপনি, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু তাই আওয়ামী না? লীগ আমলেও তো একই কাণ্ড বেশি, ঘটেছে। না বেশি এই আমল হচ্ছে। আওয়ামী লীগ আমলের সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, অবশ্যই শিকার। আমার নিজেকে কেসাও দিতে হয়েছে 10টা বছর। বিভিন্ন জায়গায় আমি কাজ করতে যাই, সামরিক গোয়েন্দা সংস্থা, ডিজিএফআইয়ের চাপ, অমুক জায়গার চাপ, তমুক জায়গার চাপ, নিজে রিজাইন করে চলে আসি। আচ্ছা, এই সরকারের আমলে জেলে যেতে হলো, তাই না? আওয়ামী লীগের সময় তো মব ছিল না। মব ছিল হয়তো চাকরি নিয়ে টানাটানি হতো, বা একটা ফোনে এই অমুককে যদি যেন ইয়ে হন। কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু আমরা জামাতপন্থী যেসব সাংবাদিক, বিএনপি পন্থী যেসব সাংবাদিক, তাদের সাথে একসাথে কাজ করেছি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কেউ কিন্তু আমরা কিন্তু ওই যে আপনি জামাত করেন, আপনাকে বাদ দিতে হবে, আমরা উঠে পড়ে লেগেছি, তা কিন্তু নয়। এখন সেটি হচ্ছে, দখল হয়ে যাচ্ছে স্টেশনগুলো। যাও, এখন যেটা বলছিলাম টু দ্য পয়েন্টে যদি আসি, নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া, আচ্ছা, সেটি হচ্ছে, এখনো বলবো আওয়ামী লীগ যেটি করেছিল একতরফা নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে বাদ দেয়নি, মার প্যাচে আটকে দিয়েছিল, বিএনপি যায়নি। 2018-তে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, বাট সেখানে আবার মেকানিজম করে, ভোট কারচুপি করে, দিনে ভোট রাতে করে 5টা আসন দিয়েছিল মাত্র, হ্যাঁ, ঐক্যজোটকে। এখনো তো তাই ঘটছে, তার চেয়ে বেশি ঘটছে। তখন তো বিএনপি নিষিদ্ধ হয়নি, বিএনপিকে আসতে মানা করেনি, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। একতরফা নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ জামাতপন্থী যেসব দল তাদের সমন্বয়ে নির্বাচন হচ্ছে। আর আগে কি হয়েছে 18 বাদে 14 এবং 24-এ আওয়ামী লীগ এবং আওয়ামীপন্থী যেসব দল তাদের নিয়ে নির্বাচন হয়েছে। পার্থক্যটা কি? পার্থক্য আছে। ওই যে বললাম, নিষিদ্ধ করা হয়নি, জোর করে আসতে মানা করেনি, এখন জোর করে আসতে বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম। সো এর মধ্যে দিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আরে ভাই, বারবার তো বলি, আওয়ামী লীগ যারা দোষী, দুর্নীতিবাজ, হত্যাকারী, খুনি, গুমবাজ, তাদের বিচার হোক না ভাই, সমস্যা কি? কিন্তু আওয়ামী লীগের এই যে প্রায় 3-4 কোটি ভোটার, আপনি কি করবেন? এখন তো সেই ভোট নিয়ে আবার কামড়াকামড়ি শুরু হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে। সবার টার্গেট ওই আওয়ামী লীগের ভোটারদের দিকে। এত সহজ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়ে দেবে তাদেরকে? এটা হয় না। বিএনপি যদি এই অবস্থা থাকতো, বিএনপি ভোটাররা ভোট দিত আওয়ামী লীগকে? হয়েছে? 2018 দিয়েছে, 2024, 2014-তে দিয়েছে, দেয়নি তো। তো এবারও এত মনে করলে হবে? সংগঠিত সহজ মনে ভোটার করলে তো হবে? আমরা দেখেছি অনেক পার্সেন্ট পরবর্তীতে বাড়ানো হয়েছে বিকেলের হ্যাঁ, সময়। হ্যাঁ, হ্যাঁ।